শুভ দুপুর সম্মানিত সুধী, আপনাদের সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই তারকা কথনের আয়োজনে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখানে বসে আয়োজনটি দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ আনন্দ এবং বিজয় আনন্দে আছেন অবশ্যই আজকের এই দিনটিতে, এবং পুরো মাসটি জুড়েই থাকবেন সেই প্রত্যাশা করি, যেমনটা আমরা আছি, আমি আছি। প্রিয় দর্শক, আজকের আয়োজনটি শুরু করবার আগে একটু অনুভূতির কথা আজকে একটু বলতে চাই, প্রকাশ করতে চাই আপনাদের সঙ্গে। সেটি হচ্ছে, যদি ধরা যাক আমার মনের দুটো পিঠ, একটি পিঠ সবসময় বলছে আজকের এই দিনে যে সকল বীর সন্তানেরা, যে সকল মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে সম্মান জানানোর বা তাদেরকে স্মরণ করবার জন্য কি একটি দিন দরকার? না, সবসময় আমরা তাদেরকে স্মরণ করব বা করি বাঙালি জাতির একজন জাতির এই জাতির অংশ হিসেবে। এবং আরও একটি পিঠ বলে আসলে তাদের মতো তাদের এই অংশগ্রহণ, তাদের এই অবদানের জন্য আসলে একটি বিশেষ দিন বা বিশেষ মাসে আসলে যথাযথ। কারণ সেই সময়গুলোতে আসলে তাদেরকে আমরা সামনে দেখতে পাই, তাদেরকে স্পর্শ করতে পারি, তাদের কাছে কথা শুনতে পারি। এই দুটো ব্যাপার কিন্তু আছে। এবং সেই রকমই একটা ঘটনা আজকে ঘটতে চলেছে। আজকে যিনি আমাদের সেটে এসছেন তিনিও একজন বীর সন্তান এবং তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার কণ্ঠ দিয়ে। আমাদের দেশের শব্দ সৈনিক, অত্যন্ত শ্রদ্ধেয়জন আমার এবং দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রফিকুল আলম। স্যার, আপনাকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। এই মাসে আমরা আনন্দ করার সুযোগটা পাই না, তার কারণ আমাদের দেখবে বাংলাদেশের জনসাধারণের, আপামর জনসাধারণের দেখবে ইতিহাস খুলতে গেলেই শুধু ব্যথা, বেদনা, দুঃখ। হ্যাঁ, সেই কারণে আমরা বিজয়ের উৎসবটা কিন্তু আমরা করতে পারি না। জি, এত বেশি, বিশেষ করে আমাদের প্রজন্মের মানুষরা উৎসবে রূপান্তর করতে পারি না, অথচ এটা উৎসবের দিন। এত বড় বিজয় একটা জাতির জন্য বিষাদ আমাদেরকে আক্রান্ত করে ফেলে। তারপরেও আজকে 52 বছর পর যখন ফিরে তাকায়, তখন মনে হয় যে না, এখন শুধু বিষাদ নয়, বেদনা নয়, দুঃখ গাথা দিয়ে আমি দেশকে পুরে দিতে চাই না। আমি খুব ওটাকে কী বলে বাংলা ভাষায়, পজিটিভ কথাটার অর্থ হলো ইতিবাচক। হ্যাঁ, সেইভাবে দেখতে চাই। দুঃখ দিয়ে তো আমরা দেশকে মুক্ত করেছি, দেশকে প্রতিষ্ঠা করেছি, সাধারণ মানুষের অনেক দ্বার খুলে দিয়েছি আমরা। আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর এক ডাকে আমরা যুদ্ধে চলে গিয়েছি, এ তো ইতিহাস সবাই জানে। জি, কিন্তু এই বঙ্গবন্ধুর যে এই আবাহনটা তো আর কিছুই নয়, একটা মানচিত্র নয়, ভূগোলের একটা ম্যাপ নয়। বঙ্গবন্ধুর আহ্বান হলো একটা জাতিকে তুলে নেওয়া। সেটা কোথায় তুলে নেওয়া? ভেতরের থেকে তার যাবতীয় শক্তি, একজন কৃষকের শক্তি, একজন শিল্পীর শক্তি, একজন ব্যবসায়ীর শক্তি, একজন রাজনীতিবিদ, সমাজের যত কিছু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে খুলে দেওয়া, সুযোগ খুলে দেওয়া, এটাই তার দায়িত্ব ছিল। এটা আমরা কিছুটা দায়িত্ব পালন করেছি। ফলে আমি এই বিজয়ের মাসে আমি কিন্তু খুব প্রথম দিকটাই, বিশেষ করে ডিসেম্বরের প্রথম দিকে আমি খুব আক্রান্ত থাকি, কিন্তু পরে সামলে নেই যে না, এটা তো আমাদের আনন্দ করারও দিন, আনন্দ করারও তো একটা বিরাট সুযোগ জাতীয় পর্যায়ে। এই ভাবনাটা আমার আছে। চমৎকার। স্যার, আমি শুরুতে ভাবছিলাম যে আজকে স্মৃতিচারণার জায়গাটিতে আসলে থাকতে চাই শুধুমাত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি, রেডিও তরঙ্গ সেই সময় যে কি ভূমিকা পালন করেছিল সেই গুরুত্বপূর্ণ জায়গাটিতে। কিন্তু তার আগে একটু আজকে আসলে জানতে চাইবো স্যার, এর কথায় বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে বাড়ি থেকে আসলে সবকিছু শুরু করা উচিত, নিজ থেকে। তো সেই সময় একটি পরিবার ছিল, যে পরিবার আপনি ছিলেন, আপনি একটি বাড়ি ছিল যে রাজশাহীতে, সেখান থেকে আসলে সেই পরিবার থেকে স্বাধীনতা, সেই চেতনা জাগ্রত করার যে কার্যক্রমটা শুরু হয়েছিল এবং সেখানে আলোচনা হতো যে স্বাধীন হতে হবে। হ্যাঁ, এটা ধরো, এটা শুধু আমার পরিবারে না, লক্ষ লক্ষ কোটি কোটি পরিবারে এই চেতনাগুলো নিয়ে আলোচনা হতো যে আমরা আমাদের উপর জুলুম করা হচ্ছে, আমাদের উপর অন্যায় করা হচ্ছে, আমাদের উপযুক্ত পাওনা দেওয়া হচ্ছে না। এই আলোচনাটা কিন্তু আমাদের স্কুল জীবন থেকেই কিন্তু শুরু হয়েছে, যে আমাদেরকে বিট্রে করছে তারা। জি, পাকিস্তানি বর্বর বাহিনীরা, পাকিস্তানি বর্বর শাসকরা আমাদেরকে চতুর্দিক থেকে
বিট্রে ভালো শব্দটা কি যেন আমরা বিট্রে শব্দটাই ব্যবহার করি, যে আমরা যা কিছু করছি আমাদের উপযুক্ত পাওনা তারা দিচ্ছে না, বঞ্চনা করছে, বঞ্চিত করছে। শুধু বঞ্চনা শব্দটা একটু ভদ্র হয়ে যায়। যেমন ধরো আমি একটা ছোট কথা বলি, এটা আমাদের পরিবারে আলোচনা হতো। সম্ভবত ৬২ সনের দিকে হবে, একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে আমার ভাইরা সবাই, তার মধ্যে আবুল হোসেন আমার যে চাচাতো ভাই, তার প্রভাব আমাদের পরিবারে অনেক ছিল। তিনি ভাষা সৈনিক ছিলেন, তখন ছাত্রনেতা ছিলেন। তারা বলতেন ৬২ সনে সম্ভবত একটা পাকিস্তানি গোষ্ঠী ওরা একটা শিক্ষা কমিশন করেছিল, যে শিক্ষা কমিশনের আদল ছিল যে হ্যাঁ খুব শিক্ষা আমরা দেব খুব শিক্ষা দেবো, কিন্তু আসল উদ্দেশ্য ছিল যাতে লো প্রোফাইলের মানুষ, নিম্ন পর্যায়ের মানুষরা যাতে শিক্ষা দীক্ষা না পায় তার একটা নীল নকশা তারা করেছিল। ওটাকেই হামুদুর রহমান শিক্ষা কমিশন বলা হয় বোধহয়, ভুলে গেছি নাম্বার, তাই হবে। যেটার উদ্দেশ্য ছিল শুধু বড় লোকরাই লেখাপড়া করবে, অর্থাৎ তাতে হয় কি শুধু বড় লোকরা যদি লেখাপড়া করে তাহলে মানুষকে এক্সপ্লয়েট করতে সুবিধা হয়। এইটা আমাদের তৎকালীন ছাত্রনেতারা আমার ভাইদের যেটা আলোচনা করতেন তখন তো ভালো বুঝতাম না যে এইটা করতে দেওয়া যাবে না, এবং এটাতে কিন্তু সফল হয়েছিল আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রনেতারা। বিশাল আন্দোলন হয়েছিল এটার বিরুদ্ধে, যে না, সাধারণ মানুষ শিক্ষার অ্যাক্সেস পেতে হবে। একটা ছেলে মেডিকেল কলেজ পড়তে পারবে, কৃষকের ছেলে পড়তে পারবে না টাকা ছাড়া, এ হবে না। সরকারি এক্সচেকার থেকে, যেমন আমার বেতন ছিল, আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজে পড়েছি, আমার বেতন ছিল মাত্র 6 টাকা, 6 টাকা, 6 টাকা বেতন। এটা কি করে? গভর্নমেন্টের কাছ থেকে সাবসিডি পেত বলে, ওই সাবসিডি ওরা বন্ধ করতে চাইছিল, তাতে শিক্ষা দীক্ষা হয় না। এবং সেই প্রক্রিয়া তারা বহুদিন চালিয়েছে, এবং এই আন্দোলনগুলো, আমাদের আন্দোলনের কথাগুলো আমাদের পরিবারে কিন্তু একেবারে সব লেভেলে আলোচনা হতো। জি, আমার ভাই, আমার বড় ভাই, আমার মেজো ভাই, আমার মোজাহার ভাই, আবুল ভাইয়ের কথা তো বললামই, এরা সব আলোচনা করতো। তাতে হয়েছে কি, আমরা নিজেদেরকে খুব সচেতন করতে পেরেছি, শুধু শিক্ষা দীক্ষা না, শুধু সঙ্গীত চর্চা না, জি, নিজেদেরকে আলোকিত করতে পেরেছে। এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য। এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আপনি কি বলবো, স্বাধীনতার চেতনায় জাগ্রত হলেন এবং সেই দিকে ধাবিত হলেন, কিন্তু অস্ত্র হাতে নেবার জন্য ট্রেনিংয়ের জন্য আপনি ভারতেও গেলেন। হ্যাঁ, কিন্তু পরে নিতে পারলেন না, কেন নিতে পারলেন সেই গল্পটা আজকে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ওটা অনেক বলেছি, কিছুই না। 4 এপ্রিল যখন এই বর্বর বাহিনী, নাম উচ্চারণ করতে ইচ্ছে করে না এই দেশটার, পাকিস্তানের বিমান বাহিনী জি, নিরস্ত্র মানুষের ওপর, একেবারে নিরীহ নিরস্ত্র মানুষের ওপর এয়ার রেড করে, এয়ার স্ট্র্যাপিং বলে, অর্থাৎ একসঙ্গে হাজার হাজার গুলি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের একটা গ্রামে গুলি করে, এবং রাজশাহী মেডিকেল কলেজের উপরে তারা বোম ফেললো। রাজশাহী ইউনিভার্সিটির এক কর্নারে তারা বোমা ফেলেছিল, এবং ডক্টর শামসুজ্জোহা, বিখ্যাত কেমিস্ট্রির মানুষ ডক্টর শামসুজ্জোহা, অক্সফোর্ডের বিখ্যাত ছাত্র, তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, প্রক্টর ছিলেন, তাকে বেনট দিয়ে খুঁচিয়ে মারল। তারপরে আমাদের চেতনা আগেই জেগেছে, বঙ্গবন্ধুর সেই ভাষণ শোনার পরই আমাদের প্রস্তুতি নিতে হয়েছে যে না, আর নয়, রক্তপাত ছাড়া, রক্তপাত এবং প্রাণপাত ছাড়া এই দেশকে মুক্ত করা যাবে না, ফলে যুদ্ধ করতে হবে। আর প্রক্রিয়াটা কি এটা তো জানি না। তখন এই ঘটনার পর 4 এপ্রিল পর যখন এই ধারণা আমাদের মধ্যে এলো, তখন আমরা সবাই, আমার ভাই, ছোটো ভাই, শুধু মা এবং বড় ভাই থেকে গেলেন, গ্রামে চলে গেলেন। আমরা সবাই মুর্শিদাবাদ চলে গেলাম পদ্মা পার হয়ে। তখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? তখন বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে পড়ছি, এবং সেখানে সেই যাত্রার কথা জীবনে ভুলব না। পদ্মার চর, সাদা পদ্মার চরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাচ্ছে, এবং আমরা পার হওয়ার কিছুক্ষণ পরে আবার ওরা, পাকিস্তানিরা, সারদা পুলিশ ক্যাডেটেড বোম ফেললো, বিশাল ধোঁয়ার কুণ্ডলী, আর এয়ার স্ট্র্যাপ করলো। পার হয়ে চলে গেলাম। সেখানে গিয়ে যুদ্ধ করবার জন্যই গিয়েছি, বন্দুক কী করে কোথায় প্রশিক্ষণ নেয় খোঁজ নিতে নিতে আমরা বালুরঘাটে গেলাম। সেখানে গিয়ে এই যে আবুল ভাই যে বললাম, তারই বন্ধু গোলাম আরিফ টিপু সাহেব, এখনও তিনি বেঁচে আছেন, আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তিনি প্রধান কৌঁসুলি। ওনার সঙ্গে দেখা হলো, তখন ওনারা বললেন যে না, আমার 2 ভাইকে বললো যে তোমরা ট্রেনিংয়ে যাও, আর আমার মেজো ভাই সারওয়ার জাহান, আমার ছোটো ভাই খালেকুজ্জামান, এবং আমাকে বললো যে না, তোমরা চলে যাও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
চালু হয়েছে, তখন আমরা ভালো করে কমিউনিকেশন নেই তো, জি। জানি না, চলে যাও শুরু হয়েছে এবং যুদ্ধ করার জন্য বহু লোক আছে, বন্দুক নিয়ে যুদ্ধ করার অনেক লোক আছে, এটা বিশাল কাজ হচ্ছে, ওখানে চলে যাও। এইভাবে আমরা চলে গেলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। তারও একটা মাঝখানে একটা প্রক্রিয়া ছিল, কলকাতার পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা একটা চেষ্টা নিয়েছিলেন যে এখানে অসংখ্য শিল্পী সাহিত্যিক, এরা তো মৃত্যুর হাত থেকে পালিয়ে বেঁচে আসছে, এদেরকে কিছু সহায়তা দিতে হবে, দিয়ে তারা একটা ঘোষণা দিয়েছিলেন বেতারের মাধ্যমে, বাংলাদেশ বুদ্ধিজীবী সহায়ক সমিতি করা হয়েছে। জি। সেটা বাংলাদেশের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চাঁদা তুলে সেখানে একটা জায়গা ছিল 144 লেনিন সরণি, যেটা ছিল আন্তর্জাতিক শান্তি কমিশনের অফিস। দীপেন বন্দ্যোপাধ্যায় নামে এক ভদ্রলোক ছিলেন, তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন। সেখানে যার ফলে ওখানে আমরা গানের রিহার্সাল করে টোরে ওই প্রথম একটা অনুষ্ঠান করা হয়, যেটাতে মুক্তির গান যেটা তোমরা দেখতে পাও, সেটাই প্রথম থেকে শুরু। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই অংশটিতে একটু আগে এইটা। আচ্ছা স্যার, এই অংশটিতে যাবার আগে আমি একটু শুরুতে স্যার আজকে বলছিলাম গৌরবের কথা, সেই তৃপ্তির কথা আমাদের যে এই বিশেষ মাসে আপনাদেরকে আমরা কাছে পাই, এবং তার একটা বড় অংশ জুড়ে আসলে আমাদের এই চ্যানেল আই প্রাঙ্গণ থাকে, যেখানে আপনি গতকাল এসেছিলেন আমাদের বিজয় মেলা, প্রাণের বিজয় মেলা। প্রতি বছর আমরা এটির আয়োজন করি এবং আপনাদেরকে সম্মান জানাতে পারি সেখানটিতে। গতকালকে তাই হয়েছে প্রিয় দর্শক, তার কিছুটা অংশ আমরা দেখে আবার স্যারের সঙ্গে আলোচনায় ফিরছি। আয়ের পরিচালক প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন মুক্তিযোদ্ধাকে নিজের মুক্তিযোদ্ধা ভাতা থেকে সম্মাননা প্রদান করেন। মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। বিজয় মেলার চিত্রাঙ্কনে অংশ নেওয়া বরেণ্য চিত্রশিল্পীরা তুলির আঁচড়ে তুলে ধরেন মুক্তিযুদ্ধকে। বিজয় মেলা সরাসরি সম্প্রচার হয় চ্যানেল আইয়ের পর্দায়। এত সুন্দর এই আয়োজনটি প্রতি বছর যে হয় স্যার, তার কৃতজ্ঞতা শুধুমাত্র আপনাদের প্রতি এবং যাদের আমরা কৃতজ্ঞতা জানাতে পারছি না রক্ত মাংসে, যাদের এই কারণে আমরা চ্যানেল আইকে চিরকাল চ্যানেল আইয়ের জন্মলগ্ন থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে শুধু আমি মুক্তিযোদ্ধা হিসেবে নয়, আমাদের সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়। এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার এবং অত্যন্ত তৃপ্তির জায়গা আমাদের জন্য। যেমন গতকাল আমাকে আরও একটি জায়গায় সম্মাননা দেওয়া হয়েছে, পরিকল্পনা মন্ত্রী মহোদয়, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিষয়ক মন্ত্রী মহোদয় সম্মাননা দিয়েছেন পরিকল্পনা বিভাগের তরফ থেকে। তো এই জিনিসগুলো আমাদেরকে খুব আলোকিত করে, খুব তৃপ্তি দেয় এবং তখন মনে হয় যে না, জীবন একেবারে ব্যর্থ যায়নি এবং আমরা যুদ্ধ করেছি শুধু যুদ্ধের জন্যই, কোনো কিছু পাওয়ার জন্য নয়। এটা তো সত্যি কথাই যে আমরা যুদ্ধ করতে গিয়ে তো আর এটা কোনো ইনভেস্টমেন্ট না, যুদ্ধ করে বেঁচে এসেছি, এইটাই যথেষ্ট। অবশ্য আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করিনি, একথা ঠিক, কিন্তু অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছেন তাদের কথা যখন মনে পড়ে তখন আমার কাছে খুব হীনমন্যতা পায়। কারণ তোমাদের থেকে কম বয়সের ছেলেপেলে 11-12 বছরে, আমি প্রায় এই কথাটা বলি, আমি যুদ্ধক্ষেত্র দেখেছি মুক্তিযুদ্ধে, 12-13 বছরের ছেলেপেলের যে পরিমাণ যুদ্ধ করেছে জীবনকে একদম হাতে নিয়ে, তার অনেক ঘটনাও আছে, সেগুলো বললে বিস্তৃত হয়ে যাবে। গ্রেনেড হাতে করে ব্যাংকারে মারার জন্য গিয়ে গুলি খেয়ে মারা গেছে 11-12 বছরের ছেলেপেলে। এদের কথা কেউ জানার কথাও না, জানায়ও না, আমাদের কাছ থেকে হয়তো কিছু শুনতে পাবে। এই স্যার, আপনি যত সহজভাবে বললেন যে আসলে আপনি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু এই কণ্ঠ দিয়ে যুদ্ধ করার যে জায়গাটি, যে একটি রেডিও তরঙ্গের মাধ্যমে যে এতগুলো মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করা সেই সময়, এবং পুরো প্রক্রিয়াটা যে কেমন ছিল আমি আসলে জানি, তারপর আপনার কাছ থেকে আসলে সেই সময়ের বিষয়টি আসলে শুনতে বেশি ভালো লাগে। এটা ধরো, এটা বলতে পারি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একমাত্র পৃথিবীতে উদাহরণ যেখানে একটা বেতার কেন্দ্র, একটা মানে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র দিয়ে যুদ্ধ পরিচালনা হয়েছে এবং যুদ্ধ রণকৌশল নিউজগুলো পড়বে। তখনকার দিনের নিউজ পড়া হতো আশরাফুল আলম, তারপর আরও অনেক আলমগীর কবির সাহেব, আরও মহিলারা ছিলেন, নিউজ পড়তেন তারা, এমনকি উর্দু নিউজও পড়া হতো। আচ্ছা, পড়া হতো এবং এমআর আখতার মুকুল সাহেবের সেই স্যাটারিক্যাল যে আমাদের কী যেন ভুলে যাই, এমআর আখতার মুকুল সাহেবের সেই বিখ্যাত প্রোগ্রামটা এমনই প্রভাবিত হয়েছিল যে সাধারণ মানুষরাও উদ্দীপনা পেত এবং একদিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বন্ধ থাকলে
সাধারণ মানুষ খুব হতাশগ্রস্ত হয়ে পড়তো, আর মুক্তিযোদ্ধারা তো বটেই। এবং সেই কারণে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটা বলছিলাম, সারা পৃথিবীতে সব মুক্তিযুদ্ধের সময় একটা বেতারের ভূমিকা থাকে, কিন্তু আমাদের বিষয়টা ছিল শুধু মুক্তিযুদ্ধ রণকৌশল না, সংস্কৃতি দিয়ে এটাকে মোল্ড করা। যেমন গানগুলো যেগুলো শুনছি, কি অসাধারণ এক একটা গান হয়েছে একদিনের মধ্যে, এক ঘন্টার মধ্যে, যে বিজয় নিশান উড়ছে ওই, এটা তো 1 ঘন্টার মধ্যে লেখা এবং শুট করা এবং গাওয়া আমাদের। তো শুধু তাই নয়, এই গান ছাড়াও আমাদের যে অনুষ্ঠানগুলো ছিল, চরমপত্র, যেটা ভুলে গেছিলাম, একদম, এটা তো বিশাল একটা ভূমিকা পালন করেছিল। জল্লাদের দরবার বলে একটা নাটক হতো, হ্যাঁ, সেটা বিভিন্নভাবে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে তুচ্ছাকৃত করা হতো, তারা কিছুই পাচ্ছে না, তারা এই জাতির কাছে হেরে যাচ্ছে, তারা মুক্তি বাহিনীর কাছে মৃত্যুবরণ করছে, সারেন্ডার করছে, এই জিনিসগুলো প্রচারিত হতো। তাতে যুদ্ধের প্রক্রিয়াটা অনেক এগিয়ে যেত। সেই কারণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা, বর্তমানের প্রধানমন্ত্রী, কিন্তু একটা বিশেষ সম্মাননা দিয়েছে আমাদেরকে। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে শুধু গানের শিল্পী না, সমস্ত কর্মীদেরকে তিনি শব্দ সৈনিক হিসাবে চিহ্নিত করেছেন, এবং একটা আলাদা সেক্টর হিসেবে প্রকাশ করার চিন্তাভাবনা আছে। একদম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আমাদের এই শব্দ সৈনিকের একটি গান চ্যানেল আর্কাইভ থেকে শুনে আসবো। বিশ্বের চোখে বিস্ময় জাগা সূর্য, সবুজ জমিনে শিল্পের মতো রেখেছি, জীবন মরণ একাকার করে হৃদয়ে, স্বদেশ তোমার প্রিয় নাম ধরে ডেকেছি। তুমি আমার বাংলাদেশ, তুমি অমর বাংলাদেশ, তুমি আমার বাংলাদেশ, তুমি অমর বাংলাদেশ। বিশ্বের চোখে বিস্ময় জাগা সূর্য, হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব প্রিয় গান, আলী আকবর রূপুর সুর করা, লেখা রফিকুজ্জামান সাহেবের, এবং ভিডিওটাও করেছিল আমাদের সাচ্চু। গানের কথাগুলো অনেক সুন্দর, খুব সুন্দর, এবং গানটাও আমার গাওয়াও ভালো হয়েছে, এই আর কি। স্যার, প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান কোনটি ছিল সেটি? আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বললাম যে 144 লেলিন সরণে, যে এই তোমার এই যে মুক্তির গানে ছিলাম, যেহেতু প্রথম দিকে আমি যেতে পারিনি। জি, জুলাই মাসের শেষ দিকে বোধহয় আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলাম। ওখানে তখন গান হচ্ছে নোঙ্গর তোলো তোলো, সেই গানটা। এর আগে কিন্তু পূর্ব দিগন্তে গানটা হয়ে গেছে, ওটা খুব চমৎকার গান, ওটা আমি গাইতে পারিনি। আমি যখন গেছি তখন এই সমরদা করছেন, এবং তখন তো জানি না লেখাকার, নোঙ্গর তোলো তোলো, পরে জেনেছি এটা নঈম গহর সাহেবের লেখা। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো, বিশাল একটা অ্যারেঞ্জমেন্টের গান। এবং খেয়াল করে থাকবে, গানটা রেকর্ডিং করতে সারা দিন লেগেছিল, সকাল থেকে রাত 11:30 পর্যন্ত। 21 বার বোধহয় টেক দিয়ে, তারও অনেকবার বেশি। আচ্ছা। এবং এটার কারণও ছিল, সমরদা খুব পারফেকশনিস্ট ছিলেন, আর কিছু অ্যামেচার শিল্পীরাও তো ছিল, ফলে তাদেরকে তৈরি করতে টাইম লেগেছে। এবং খুব তিনি চেঞ্জ করতেন, ওই যে হেইয়া রে হেইয়া হো হেইয়া রে, এটা কিন্তু ছিল না। জি, হঠাৎ ওনার মাথায় এই তোমরা নোঙ্গর তোলোর পরে তোমরা সবাই মিলে হেইয়ার, সবাই ছেলেমেয়েরা মিলে হেইয়ারে 3 বার হেইয়ার করবে, ফলে অনেক সময় লেগেছিল। এবং কম্পোজিশনটা তখনকার দিনে যে কী করে ওই স্বল্প পরিসরের মধ্যে তিনি করেছিলেন, এবং আমরা গেয়েছিলাম,
এটা আমার কাছে এখনো বিস্ময় হয়। আমার ছেলেও জিজ্ঞেস করে যে এটা কী করে সম্ভব তখনকার দিনে, এইভাবে তোমরা এতগুলো 3-4টা লেয়ার সুরের অর্কেস্ট্রেশনের। সময়ও খুব অল্প ছিল। হ্যাঁ, খুব অল্প ছিল, খুব ওই যে বললাম যে আর ব্যবস্থা তো খুব কম ছিল। জি। দুটো মাইক্রোফোন, ছোট ছোট দুটো মাইক্রোফোন, উভয় টেপ রেকর্ডার, ডোমেস্টিক টেপ রেকর্ডার রেকর্ডিং করা, এই আর কি। এই হলো আমার প্রথম। তারপর তো তারপরে অসংখ্য কোরাস গান, একক গান গাওয়ার মাত্র একটা গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম আমি। বেশিরভাগ শিল্পী একক গান গাওয়ার তেমন কোনো সুযোগ পায়নি। জব্বার ভাই, আপেল মাহমুদ, তারপরে মান্না হক, তারপরে রূপা, প্রবাল চৌধুরী, আমি আর তপন মাহমুদ বোধহয় সোলো গেয়েছিলেন একটা, ঠিক হ্যাঁ উনিও সোলো গেয়েছিলেন একটা। খুব একক গান গাওয়ার সুযোগটা বেশি ছিল না। গান যে গাইলেন স্যার, তারপরে কি ফিডব্যাকটা বুঝতে পারতেন ও মুক্তিগামীদের? ওর প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে, কারণ ওই মুক্ত অঞ্চলে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মানুষ যেত আউট ব্রডকাস্টিং ধরার জন্য, মুক্তিযোদ্ধাদের ইন্টারভিউ করা, সংবাদ সংগ্রহ করা যে কী হলো। ওই তখন আসতো 2 দিন পর। এই যে আশরাফুল আলম যিনি কে বলে স্বাধীনতা পুরস্কার পেলেন, উনি নিউজে পড়তেন, উনি আউট ব্রডকাস্টিংয়ে যেতেন। শহীদুল ইসলাম ঘোষণা করতেন এবং নিউজও পড়তেন। আর নিউজের আমাদের বিশাল বড় একটা ইউনিট ছিল, কিন্তু কামাল লোহানী সাহেব ছিলেন প্রধান, অনেক বড় বড় সাংবাদিক, আলমগীর কবির সাহেব ইংরেজি নিউজটা দেখতেন। তো এদের ভূমিকা বিশাল। এই যুদ্ধের ভূমিকাটা শুধু সঙ্গীত শিল্পীরা আমরা একটু প্রাধান্য পেয়ে যাই, এই কথাটা আমি প্রায়ই বলি যে স্বাধীন বাংলা বেতার কিন্তু সঙ্গীত শিল্পীরা একটু আপার হ্যান্ড পায়, যেহেতু তখনও তাই হয়েছে যে অত ভালো ভালো নিউজ হচ্ছে, অত ভালো ভালো সংবাদ পর্যালোচনা হচ্ছে, নাটক নাটিকা হচ্ছে, কথিকা হচ্ছে, কিন্তু একটা গান বেশি প্রাধান্য পেয়েছে। গানের একটা অ্যাকসেপ্টেন্স বেশি। তো সেই কারণে দেখবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা উঠলেই ওই শিল্পীদের ডাকা হয়। কিন্তু এর পেছনে টেকনিশিয়ানদের, রাশেদ নামে একটা ছেলে ছিল, শাকের ভাই ছিল, জামান ছিল, এরা মারা গেছে। একজনই শুধু বেঁচে আছে, রেজাউল, একজন করিম নামে একজন বেঁচে আছে। এছাড়া অনেক বড় বড় টেকনিশিয়ান কাজ করেছেন। সেই ইতিহাস তো তোমরা জানো, যে একটা ট্রান্সমিটার তুলে নিয়ে এসেছিল। এবং স্যার এই যে বেঁচে ফিরের কথাটা বললেন, বিজয় আসলো, সেই সময় আসলে এই যে মনের অবস্থাটা কেমন ছিল আসলে, যে একটা দেশ আসলে যুদ্ধ হচ্ছে? এটা হাসলাম কেন জানো? যেদিন ঘোষণা হলো যে যশোর ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি আর্মিরা পালিয়ে গেছে, সেদিন আমরা জেনে গেলাম যে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। কিন্তু এটা যখন অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট হলো, বোধ হয় 14 কিংবা 15 তারিখে হবে, তখন দোতলা থেকে মোতাহার নামে আমাদের একজন ঘোষক ছিল, সে জোরে জোরে জয় বাংলা চিৎকার করছে, ফাটিয়ে চিৎকার করছে। আমরা বুঝতে পারছি না, নিচে আমরা কোনো একটা গানের জন্য বোধহয় বিজয় নিশান উঠছে, ও গানটারই বোধ হয় কী ব্যাপার, হ্যাঁ এরকম ঘোষণা হয়েছে যে দেশ স্বাধীন হয়েছে, সারেন্ডার করবে। এই ঘটনাটা শোনার পর আনন্দে আমরা সবাই, অনেক লোক ছিল তখন, তাদের নাম করলে অনেক দীর্ঘ তালিকা হয়ে যাবে, আমাদের শিল্পীরা ছাড়াও ছিলেন। তারপরে খুব আমরা আনন্দ করে বের হয়ে চলে গেলাম। সম্ভবত রেকর্ডিংয়ের পর আমার ঠিক এখনও একটু আবছা হয়ে গেছে স্মৃতিগুলো। কিন্তু সন্ধেবেলায় আমার প্রচণ্ড কান্না পেল, প্রচণ্ড। এতদিন আমি কান্নাকাটি করিনি, কারো কথা মনে পড়েনি, মার চেহারা ভুলে গেছিলাম, আমার ছোটো বোনের চেহারা ভুলে গেছিলাম, কিন্তু সন্ধেবেলায় ভীষণ কান্না পেল আমার। কিছুতেই নিজেকে মানে নিয়ন্ত্রণ করতে পারছি না, একা একা কাঁদছি। তার কারণ পরে নির্ণয় করলাম যে এই যে সুখের খবর, এই যে আনন্দের খবর, এর উল্টো দিকটাই তো দুঃখ। কারণ যখন ঢুকবো দেশে, কী অবস্থায় দেশকে দেখবো, এবং তাই হলো। রাজশাহী পদ্মা পার হয়ে যখন উঠছি, নদী থেকেই বিভৎস আগুনে পুড়ে যাওয়া বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এবং তখন আরও চিন্তা করছি সেখানে গিয়ে কাকে কাকে দেখতে পাবো না। কত আনন্দের খবর নিয়ে ঢুকছি, কিন্তু কত দুঃখের সম্মুখীন হতে হয়। একদম নিঃস্ব হয়ে স্যার ফিরলেন। যে কারণে দেখবে আমাদের সমস্ত জাতীয় জীবনে কিন্তু দুঃখের একটা প্রভাব থেকেই যায়। এটা একদিক থেকে আমাদের কিন্তু খুবই ভালো, কারণ দুঃখবোধ একটা জাতির মধ্যে থাকলে কিন্তু উন্নতি হয়, তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি।
স্যার সত্যি আজকের এই আলোচনা আমার এই স্মৃতিচারণ আসলে শেষ করতে একদম ইচ্ছে করছে না, আমরা রেখে দিলাম, পরে আবার নিশ্চয়ই কোনো একদিন শুনবো স্যার। এবং আপনি এসেছেন আজকে, আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন আমাদের অনেক। প্রিয় দর্শক, আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাইকে আবার বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভালো থাকবেন।